কিছু যন্ত্রপাতি কেনাকাটা হলো, হসপিটাল ভরে ফেললেন, কিন্তু আসলে যন্ত্রপাতি করলেন, বড় বড় বিল্ডিং করলেন, চিকিৎসাটা দিবে কে? এই যন্ত্রপাতি কিনলেন, এটা চালাবে কে? সেটা চালানোর মতো দক্ষ লোক কি আমাদের আছে? প্রত্যেকটা সেক্টর পার হয়ে একবারে স্বাস্থ্যের ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যন্ত গিয়েছে। এখন যদি আপনি এরকম কয়েকজন গাড়ি চালককে এনে সাজা দিয়ে দেন, তার মানে যে পুরো স্বাস্থ্য খাত বিশুদ্ধ হয়ে যাবে, এখানে কোনো ঝামেলা থাকবে না, জঞ্জাল থাকবে না, বিষয়টা ওরকম না। দর্শক, আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি মেডি ভয়েসের নিয়মিত বিশেষ আয়োজন মেডি ভয়েস নিউজ রুমে। দর্শক, নিউজ রুমে আমরা স্বাস্থ্য খাতের চলমান গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি। আমরা আজকেও বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করছি এবং আমাদের এই আলোচনায় আজ অতিথি হিসেবে যুক্ত রয়েছেন জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের জ্যেষ্ঠ প্রতিবেদক তানভীরুল ইসলাম। তানভীর ভাই, আপনাকে স্বাগত। ধন্যবাদ। তানভীর ভাই, আমরা আলোচনাটা শুরু করতে চাই। আপনি নিশ্চয়ই জানেন যে সম্প্রতি চীনে বাংলাদেশের একটি প্রতিনিধি দল যারা চিকিৎসা নিতে গেছে, এবং আমার মনে হয় সংখ্যাটি 14 সদস্যের একটি দল। তো এই সংবাদটি খুবই ফলাও করে মিডিয়া এসেছে এবং একটা সংবাদ সম্মেলনও হয়েছে যখন গিয়েছিল দলটি। তো এইটা বাংলাদেশের স্বাস্থ্য খাতের জন্য কতটা মঙ্গলজনক বা স্বস্তির খবর, বা স্বস্তির কিনা আদৌ, এটা বিষয়টা যদি একটু বলেন। আসলে বাংলাদেশ থেকে 14 সদস্যের যে একটি দল চীনে গিয়েছে, এটিকে আসলে বাংলাদেশের চিকিৎসার জন্য খুব স্বস্তিদায়ক বলা যাবে না। কেন যাবে না? কারণ হচ্ছে আমরা হয়তো তাদেরকে যত ট্রিটমেন্ট দিতে পারি নাই, বা আমাদের চিকিৎসা সেবায় তারা হয়তো সন্তুষ্ট না, যে কারণে তাদেরকে দেশের বাইরে যাওয়ার একটা চিন্তা করতে হয়েছে। তবে চীনে চিকিৎসার যে বিষয়টা আসলো, এটাকে বলা হচ্ছে যে চীনে চিকিৎসার একটা নতুন দ্বার খুলেছে এই জন্য বলা হচ্ছে, এটাকে পজিটিভলি নিচ্ছে। কারণ হচ্ছে আমরা জানি যে ভারতের সাথে আমাদের কিছু দ্বন্দ্বের কারণে ভারতের চিকিৎসার যে প্রক্রিয়াটা সেটা বন্ধ আছে। এই কারণে চীনে এখন মানুষ চীনমুখী হচ্ছে বা চীনমুখী হবে সামনের দিনে, এই জন্য বলা হচ্ছে যে এটা একটা নতুন দ্বার। তবে আলটিমেটলি আমরা যদি বলি, আমাদের চিকিৎসা ব্যবস্থার যতদিন না পর্যন্ত আমাদের চিকিৎসাটা উন্নত না হবে, ততদিন পর্যন্ত আসলে এটা খুব ভালো একটা ফলাফল বয়ে আনবে না। এই জন্যে দেখেন, 2019 সালের একটা ডেটা বলছে বাংলাদেশ থেকে প্রতি বছর প্রায় 5,000 মানুষ দেশের বাইরে চিকিৎসা নিতে যায়। এতে করে কি হয়, প্রায় 370,000 কোটি ডলারের মতো মানে বাংলাদেশ থেকে অর্থ কিন্তু চলে যাচ্ছে শুধুমাত্র বিদেশ চলে যাচ্ছে এই চিকিৎসা সেবার পিছনে। এটি কিন্তু বাংলাদেশের জন্য বিশাল একটা অর্থনৈতিক ক্ষতি। তো আমরা যদি আমাদের চিকিৎসাটাকে উন্নত করতে পারি, বা আমাদের চিকিৎসাটা যদি আজকে চীনের মতো হতো, ইন্ডিয়ার মতো হতো, তাহলে হয়তো বাংলাদেশ থেকে এই অংশটা যেত না। আরেকটা বিষয় হচ্ছে, উল্টো বিভিন্ন দেশ থেকে কিন্তু বাংলাদেশে আসতো, যদিও এখনও আসছে, তবে সেই সংখ্যাটা তো আসলে সন্তোষজনক না, বরং এর তুলনায় অনেক গুণ যাচ্ছে। তো এটাকে আসলে আমি স্বস্তিদায়ক বলবো না আর কি। আচ্ছা, আমরা যদি বলি যে বিশেষায়িত সেবার জন্য বা যে চিকিৎসার জন্য বাইরে যাচ্ছে রোগীরা, এই সেবাগুলো বাংলাদেশে কেন সম্ভব নয়? মানে এখানে প্রতিবন্ধকতাটা কোথায়? মানে বাংলাদেশের, মানে একটা কথা খুবই চাউর হয়েছে এই সময়, যে বাংলাদেশের চিকিৎসা সেবার বিকল্প কেন বাংলাদেশেই কেন হচ্ছে না? চিন্তাগত একটু সমস্যা আছে, ত্রুটি আছে আমি বলবো। কারণ হচ্ছে দেখেন, উন্নত বিশ্বগুলোতে স্বাস্থ্য খাতে বরাদ্দের যে একটা অংশ, সেটা কিন্তু বাংলাদেশে এর অর্ধেকও পায় না, মানে অনেক কম অন্যান্য দেশের তুলনায়। পার্শ্ববর্তী ভারতের কথা যদি আমরা বলি, ভারতে যে পরিমাণ বরাদ্দ থাকে স্বাস্থ্য খাতে, বাংলাদেশে দেখেন আমরা কিন্তু এখনও মূল বরাদ্দের 5% এখনও স্বাস্থ্য খাতে আনতে পারছি না। ইভেন হচ্ছে আরেকটা বিষয়, যে বরাদ্দটাও আসে সেটাকেও আমরা প্রপারলি কাজে লাগাতে পারছি না। অনেক কোটি টাকা প্রতি বছর আবার ফেরত যাচ্ছে। তো এইটাকে আমরা আসলে মানে পরিকল্পিতভাবে যদি ইউটিলাইজ করতে পারি, তাহলে হয়তো ভবিষ্যতে একটা ভালো ফিডব্যাক আসতে পারে। তবে এই যে আপনি বললেন যে আসলে মূল সমস্যাটা কোথায়, সমস্যাটা এখানেই। আমরা আসলে মূলত স্বাস্থ্যখাতের উন্নয়ন বলতে যেটা বুঝি, সেটা কয়েকটা বিল্ডিং হলো, কিছু যন্ত্রপাতি কেনাকাটা হলো, হসপিটাল ভরে ফেললেন, কিন্তু আসলে যন্ত্রপাতি করলেন, বড় বড় বিল্ডিং করলেন, চিকিৎসাটা দিবে কে? এই যন্ত্রপাতি কিনলেন, এটা চালাবে কে? সেটা চালানোর মতো দক্ষ লোক কি আমাদের আছে?
হ্যাঁ, চিকিৎসক আপনি বললেন যে হ্যাঁ ঠিক আছে, চিকিৎসক তো আমরা প্রতি বছরই নিয়োগ দিচ্ছি, প্রতি বছর না, কিছুদিন পর পর নিয়োগ দিচ্ছি, কিন্তু আসলে চিকিৎসক নিয়োগ দেওয়া মানেই কিন্তু আসলে স্বাস্থ্যসেবার উন্নয়ন না। এই যে চিকিৎসকরা আসতেছে, নিয়োগ হচ্ছে, কিন্তু তারা আসলে কতটুকু দক্ষতা নিয়ে আসছে, কতটুকু অভিজ্ঞতা তারা পাচ্ছে, তাদেরকে আমরা কতটুকু ট্রেন আপ করতে পারছি, এগুলো কিন্তু আমাদের চিন্তার বিষয়। কিন্তু সেটা নিয়ে প্রশ্ন উঠতেছে, সেটা কিন্তু আমরা করতেছি না। দেখেন, মানে কথা প্রসঙ্গে আমি যদি বলি, প্রতি বছরই কিন্তু মানে বিভিন্ন জায়গায় নতুন নতুন মেডিকেল কলেজের অনুমোদন পাচ্ছে। এই যে এত মেডিকেল কলেজ হচ্ছে, এইগুলোতে আসলে মানে প্রপার যে শিক্ষাটা সেটা কি আসলে পাচ্ছে কিনা, যে ডাক্তাররা প্রতি বছর বের হয়ে আসছে তারা কি আসলে ওই কাঙ্ক্ষিত মানের চিকিৎসক হচ্ছে কিনা। এখন আলটিমেটলি তাদেরকে যদি আপনি নিয়োগ দিয়ে মানে পুরো হসপিটাল ভরিয়ে ফেলেন, লাভ তো আসলে আলটিমেটলি হবে না। তাদের চিকিৎসায় কিন্তু মানুষ সুস্থ হবে না, তাদের চিকিৎসায় মানুষ সন্তুষ্ট হবে না। তো এই জন্য আমি বলবো আমাদের আসলে মূল জায়গায় আসতে হবে। আমাদের যে স্বাস্থ্যখাতের বর্তমান যে সিস্টেম আছে এটাকে ঢেলে সাজাতে হবে, নতুন করে পরিকল্পনা করতে হবে। বরাদ্দ যেটা আসে, বরাদ্দটাকে কোথায় কোথায় কাজে লাগানো যায় পরিকল্পিতভাবে সেটা কাজে লাগাতে হবে, তাহলে হয়তোবা একটা পরিবর্তন আসতে পারে। এবং আমার মনে হয় সাধারণ মানুষের একটা প্রত্যাশার জায়গা যেহেতু তৈরি হয়েছে বর্তমানে সরকারের কাছে, আমার মনে হয় এই দিকে অবশ্যই নজর দেওয়া উচিত। হ্যাঁ, তা তো অবশ্যই। আমরা অন্য আরেকটা বিষয়ে যাচ্ছি। স্বাস্থ্য অধিদপ্তরের গাড়ি চালক দুর্নীতির দায়ে তার 13 বছরের কারাদণ্ড হয়েছে। এটা অবশ্যই একটা স্বস্তির খবর, কিন্তু এখানে কিন্তু প্রশ্ন থেকেই যায়, একজন গাড়ি চালকের যদি এই অবস্থায়, কিন্তু যারা এটার মেইন হোতা ছিল তাদের অবস্থা কি, তাদের খবর কোথায়? দেখেন, আসলে স্বাস্থ্য অধিদপ্তরের একজন গাড়ি চালক, তার সাজা হয়েছে 13 বছরের। তো এটা আসলে আমরা যেভাবে উপস্থাপন করছি মনে হচ্ছে যে না, বিশাল কিছু আমরা করে ফেলছি, কিন্তু আপনারা যদি দেখেন সে কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের সামান্য একজন গাড়ি চালক। গাড়ি চালকের যদি এই অবস্থা হয়, তার ঊর্ধ্বতন যারা আছে, গাড়ি চালক যা কামিয়েছে এতদিন, এটা কি শুধুমাত্র তার পকেটেই ঢুকেছে? অবশ্যই না। আমার মনে হয় যে প্রত্যেকটা সেক্টর পার হয়ে একবারে স্বাস্থ্যের ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যন্ত গিয়েছে। এখন যদি আপনি এরকম কয়েকজন গাড়ি চালককে এনে সাজা দিয়ে দেন, তার মানে যে পুরো স্বাস্থ্যখাত বিশুদ্ধ হয়ে যাবে, এখানে কোনো ঝামেলা থাকবে না, জঞ্জাল থাকবে না, বিষয়টা ওরকম না। এটা খুবই সামান্য একটা বিষয়। স্বাস্থ্য অধিদপ্তরের অসংখ্য বড় বড় কর্মকর্তা আছে আসলে, যারা বিশেষ করে হসপিটাল ক্লিনিক শাখায় যারা কাজ করেন, যারা হচ্ছে বিভিন্ন পদ পদবি, পদোন্নতি, পদায়নের বিষয়গুলো দেখেন। আমরা মানে এর আগে বহু খবর দেখেছি, বহু সংবাদ দেখেছি যে পদায়নের ক্ষেত্রে কি পরিমাণ টাকা তাদেরকে দিতে হয়, সেটা চিকিৎসক হোক, নার্স হোক বা অন্যান্য স্বাস্থ্য কর্মকর্তা কর্মচারী যারা আছে, প্রত্যেকটা সেক্টরেই কিন্তু ভয়াবহ আকারের দুর্নীতি হয়। পিছন থেকে যারা কাজ করে তাদেরকে কিন্তু আমরা কখনো ধরতে পারছি না, এখনো হয়তো পারবো না সামনের দিনেও। পরিবর্তন এসেছে 5ই আগস্টের পর, আমরা খুবই আগ্রহী ছিলাম, উৎসাহী ছিলাম যে না, ভালো কিছু হবে। দেখেন, পরিবর্তনের পাশাপাশি একটা পরিবর্তন হয়েছে, রাজনৈতিক পট পরিবর্তন, কিন্তু পাশাপাশি ওই জায়গাগুলো কিন্তু আবার ফিল আপ হয়ে গেছে। এখন দেখেন, মানে অসংখ্য ডাক্তার ঢাকার বাইরে থেকে ঢাকায় ঢুকতেছে, ঢাকা থেকে অসংখ্য ডাক্তার বাইরে যাচ্ছে, কিন্তু আমরা যখন দেখি যে না, প্রত্যেকটা ঢাকায় ঢোকার পিছনে বড় একটা লেনদেন আছে, তো এই জায়গাগুলো কিন্তু আসলে আমাদের যে আকাঙ্ক্ষাটা ছিল, আকাঙ্ক্ষাটা সেটাকে বাস্তবায়ন করে না, বরং এখন আমরা আরও বেশি উদ্বিগ্ন হচ্ছে যে সামনের দিনগুলোতে আসলে কি হয়। এটা তো গেলো স্বাস্থ্য অধিদপ্তরের বিষয়। আমি যদি বলি যে গত 15 বছরে বিশেষ করে সর্বশেষ যে সময়টা ছিল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় নামে, যেটা সম্প্রতি নাম পরিবর্তন হয়েছে, এটার যে উপাচার্য ছিল শারফুদ্দিন আহমেদ, তার সময়ে আমি যদি বলি যে আমি ব্যক্তিগতভাবে বেশ কয়েকটি নিউজ করেছি, শুধু আমি না, আরও অসংখ্য মিডিয়াতে, প্রথম আলো সহ বেশ কয়েকটা পত্রিকায় শিরোনাম হয়েছিল তার অনিয়ম দুর্নীতি নিয়ে। কিন্তু দেখেন, পরিবর্তনের আজকে 7-8 মাস হয়ে যাচ্ছে, মানে বিএসএমএমইউ নিয়ে তাদের যে অপকর্মগুলো আছে সেগুলো নিয়ে কি কোনো মামলা হয়েছে? এখন পর্যন্ত কোনো মামলা কিন্তু হয়নি, এখন পর্যন্ত মামলাই হয়নি, এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। মানে সেটা কবে হবে? হয়তো কয়েকটা দিন পর আবার নতুন করে আরেকটা দল আসবে, ক্ষমতায় আসবে, তখন কি আসলে এই চাহিদাগুলো আমরা করতে পারবো? আমাদের আকাঙ্ক্ষাগুলো কি থাকবে? হয়তো থাকবে না, কারণ তখনও এখন যেভাবে ম্যানেজ হয়ে যাচ্ছে তখন হয়তো ম্যানেজ হয়ে যেতে পারে। তো এই জন্য আমি বলবো যে শুধু বিএসএমএমইউ স্বাস্থ্য অধিদপ্তর না, বাংলাদেশের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা স্বাস্থ্য সেক্টরে যে একটা ভয়াবহ অনিয়ম দুর্নীতির আঁকড়া ছিল, আমরা আশা করব নতুন যে এখন যে সরকার চালাচ্ছে, অন্তর্বর্তী সরকার, তারা প্রত্যেকটা জায়গা নিয়ে নতুন করে আবার কাজ করবেন। আমি হ্যাঁ, এটা ঠিক যে বিভিন্ন জায়গায় তদন্ত কমিটি হয়েছে, তদন্ত চলছে, কিন্তু তদন্ত কমিটি তো আসলে 7-8 মাস, 1 বছর যদি হয়ে যায়, তাহলে তো সেটা আসলে মানে একটা আকাঙ্ক্ষা কিন্তু সেটার বাস্তবায়ন হয়
হয় না। সেজন্য যত দ্রুত সম্ভব সেগুলো করে ফেলতে হবে, কারণ হচ্ছে এর পরবর্তীতে আরেকটা সরকার হয়তো ক্ষমতায় আসলে কিন্তু এই সুযোগটা নাও হতে পারে, যেহেতু এখন একটা সময় সুযোগ এসেছে অন্তর্বর্তী সরকারের জন্য এই কাজগুলো করার, স্বাস্থ্য খাতকে কলুষিত মুক্ত করার যে একটা সুন্দর সময় এসেছে, এই সময়টা কিন্তু আমরা কাজে লাগাতে পারি। আমি আশা করব সেটাই করবেন। না, আপনি অবশ্যই যৌক্তিক বলছেন, এবং আপনি বিএসএম এর কথা যেহেতু ইতিমধ্যে এনেছেন, এখানে কিন্তু যারা জালিয়াতির অভিযোগে যে চিকিৎসক বা যে শিক্ষক যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল 554 জনের নিয়োগ বাতিল করা হয়েছে, কিন্তু এই যে কারণে নিয়োগটা বাতিল করা হলো, প্রশ্ন থেকে যে মানে বাতিল করা হলো, নিশ্চয়ই এখানে দুর্নীতি কিছু হয়েছে, সেইটার বিচারটা কোথায় হলো? যে আসলে হয়তো মানে একটা সিস্টেমের মধ্যে আপনি নিয়োগটাকে বাতিল করে দিলেন, কিন্তু সেই সময় কি একটা নিয়োগই হয়েছে? এর আগে সুপার স্পেশালাইজড অসংখ্য চিকিৎসক নিয়োগ হয়েছে। আরেকটা বিষয় আমি বলি, যে চিকিৎসকগুলো নিয়োগ হয়েছে আপনি খোঁজ নিয়ে দেখবেন অধিকাংশই কিন্তু বেসরকারি মেডিকেল কলেজ পড়ুয়া। কেন বেসরকারি মেডিকেল কলেজ মানে পড়ুয়া চিকিৎসকরা এখানে মানে প্রাধান্য থাকবে কেন? বাংলাদেশে কি সরকারি মেডিকেল কলেজ পড়ুয়া চিকিৎসকরা ছিল না? তৎকালীন সময়ে ছিল। তার মানে এখান থেকে কিন্তু স্পষ্টভাবে বোঝা যায় যে বড় অঙ্কের একটা লেনদেন বা লেনদেনের কারণেই কিন্তু বেসরকারি যারা ছিল, আমি বেসরকারি যারা ছিল তাদেরকে আমি ছোট করব না, এখানে বড় একটা অনিয়ম দুর্নীতি হয়েছে, যেটার স্পষ্ট ভিডিও ফুটেজ, সিসি ক্যামেরা ফুটেজ, পাশাপাশি আরও অনেক ডকুমেন্ট আমাদের কাছে আছে, আমরা এটা নিয়ে কাজ করেছি। কিন্তু এই যে একটার হলো, আমরা এটা নিয়েই পড়ে আছি, কিন্তু এই যে একটার বাতিল হলো, এইটার কিন্তু শুধু বাতিল পর্যন্তই শেষ। কেন? যদি বাতিল হয় তার মানে যে এখানে অবশ্যই কিছু হয়েছে, কিন্তু মানে এর পিছনে যারা ছিল তাদের বিরুদ্ধে কি এখন পর্যন্ত কোনো মামলা হয়েছে? কোনো মামলা হয়নি। প্রশাসন কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি। এটা অবশ্যই আমি মনে করি যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন আছে এই দায় তাদেরকে নিতে হবে। কেন তারা মামলা করলো না? কেন মানে পূর্ববর্তী সকল অনিয়ম যেগুলো আছে সেগুলো কেন এখন পর্যন্ত সামনে আনেনি? মানে 7-8 মাস হয়ে গেছে, এখনও যদি আপনি না পারেন, সেটা আপনি কত বছরে পারবেন? মানে সেটা তো আপনাকে বলতে হবে যে না, এগুলো প্রক্রিয়াধীন আছে, এই পর্যন্ত আমরা এগিয়ে। আপনি কিছু বলছেনও না, আবার মানে আপনি অ্যাকশনও নিচ্ছেন না, তাহলে আমরা কি ধরে নিব? এগুলো নিয়ে কি আসলে কাজ হচ্ছে? অবশ্যই এটা সাধারণ মানুষের প্রশ্ন থেকে যায়। আপনি অনেক দিন ধরে গণমাধ্যমের সাথে যুক্ত আছেন এবং স্বাস্থ্য খাত নিয়ে আপনি কাজ করছেন। আপনার কাছে কি মনে হয় যে দুর্নীতি কি বন্ধ হয়েছে? আসলে করণীয় কি এই মুহূর্তে? শুধু স্বাস্থ্য খাতে না, প্রত্যেকটা খাতেই মানে একটা শুদ্ধি অভিযান কিন্তু আমাদের প্রয়োজন ছিল। বিশেষ করে 5ই আগস্টের পর, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা বিশাল একটা পরিবর্তনের একটা প্রয়োজন ছিল, কিন্তু সেটা আমরা দেখিনি। হ্যাঁ, কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু কিছু পরিবর্তন হলে এই পরিবর্তনগুলোর মধ্যেও কিন্তু মানে প্রশ্ন আছে। পরিবর্তন কি হয়েছে? দৃশ্যমান পরিবর্তনের মধ্যে শুধুমাত্র পদায়ন যে যারা, এইটা ছাড়া আসলে কোনো পরিবর্তন হয়েছে কি? আসলে পদায়ন পদ্ধতি ছাড়া আসলে বেসিক্যালি স্বাস্থ্য সেক্টরে কোনো পরিবর্তন হয়নি এখন পর্যন্ত। তবে এখন যেটা হতে পারতো, পদায়নের পর নতুন যারা দায়িত্ব নেবেন তারা যদি স্বাস্থ্য খাতটাকে মানে সংস্কারের একটা বিশাল প্ল্যান মানে নিয়ে না কাজ শুরু করতে না পারে, তাহলে কিন্তু আসলে আলটিমেটলি পরিবর্তন সেটাকে বলা যায় না। হ্যাঁ, এটা ঠিক যে মানে সংস্কারের উদ্দেশ্যে মানে স্বাস্থ্য খাতে সংস্কারের একটা কমিশন হয়েছে, কমিশন কাজ করছে, এটা নিয়ে হয়তো 2-1 দিনের মধ্যে রিপোর্ট জমা দিবে। কিন্তু এই যে মানে 7 থেকে 8 মাস হয়ে গেল, এখন নতুন করে কমিশন প্রস্তাবনা দিবে, প্রস্তাবনা পাস হবে একটা সময়ে, মানে সেটা একটা বিশাল বড় প্রক্রিয়া। কিন্তু আমরা তো এমনটা চাইনি, আমরা চেয়েছিলাম যে নতুন আসবে, পাশাপাশি মানে গুরুত্বপূর্ণ যে সংস্কারগুলো, বিশেষ করে বদলি পদায়নের যে সমস্যাগুলো আছে, পাশাপাশি স্বাস্থ্যসেবা নিয়ে মানুষের যে কিছু অভিযোগ আছে চিকিৎসা না পাওয়ার, পাশাপাশি পরীক্ষা নিরীক্ষায় যে একটা বিশাল অনিয়ম দুর্নীতি হয়, মানে সরকারি হসপিটালগুলো থেকে রোগী বেসরকারি প্রাইভেট হসপিটালগুলোতে প্রচুর পরিমাণ ভাগিয়ে নিয়ে যায় দালালরা, সমস্যাগুলো নিয়ে আমরা চেয়েছিলাম যে কাজ করবে। বিশেষ করে দেখেন পরীক্ষা নিরীক্ষায় মানে সরকারি হাসপাতালগুলোতে যাবেন, স্পেসিফিক 2-1টা মানে পরীক্ষা ছাড়া কিন্তু পরীক্ষাগুলো হয় না, মানে বাধ্য হয়েই সাধারণ মানুষকে, রোগীদেরকে বাইরে চলে যেতে হচ্ছে। কেন হচ্ছে না এই জায়গাগুলো? দেখেন যে পরীক্ষাগুলো হয় মানে এগুলোতে কিন্তু গুরুত্বপূর্ণ যেগুলো আছে সেগুলো কিন্তু হয় না। গুরুত্বপূর্ণ বলতে যেগুলো নিয়মিত করা হয়, নিয়মিত সেগুলোর জন্য কিন্তু রোগীরা বাইরে যাচ্ছে। মানে এটা আসলে আমি বলবো যে এখানে সরকারি হাসপাতালগুলোর সাথে বেসরকারি হাসপাতালগুলোর মানে একটা মানে ভালো একটা সুসম্পর্ক তারা হয়তো মেনটেন করে, যে কারণে হয়তো এটা হয় না। কিন্তু নতুন সরকার, নতুন প্রশাসন, স্বাস্থ্যের নতুন দায়িত্বে আসার পর মানে আমরা চেয়েছিলাম যে মানে দ্রুত এই জায়গাগুলো সংস্কার হবে। কারণ হচ্ছে মানুষ আসলে
মানে এই অনিয়মগুলোর কারণে আসলে ভুগতে ভুগতে মানে এখন মানুষ ক্লান্ত হয়ে গেছে। এখন আর মানুষ মানে বাংলাদেশের চিকিৎসা সেবা নিয়ে আসলে খুব আহামরি তাদের খুব আকাঙ্ক্ষা নেই, আস্থা নেই, আস্থাহীনতা একটা মানে বড় একটা সংকট তৈরি হয়েছে। এখন এই জায়গাগুলো নিয়ে কিন্তু কাজ করার অনেক সুযোগ ছিল, ইভেন এখনো যে নাই সেটা না, এখনো সুযোগ আছে। আপনি মূল সমস্যাগুলো আগে ধরেন যেগুলোর কারণে মানুষ মানে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে, সেগুলো দ্রুত সমাধান করেন, তারপর না হয় সংস্কার কমিশনের মাধ্যমে বড় বড় সংস্কারগুলো আপনি করবেন। যে আমরা সেগুলো করছি না, আমাদের ওই কথা একই, আবারও আমাদের আশাবাদী হতে হয়। আশাবাদী হওয়া ছাড়া আমাদের আসলে কিছু করার নেই। তামিম ইকবাল ইস্যু বর্তমান মনে হয় স্বাস্থ্য খাতের খুবই আলোচিত একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। তামিম ইকবাল হার্ট অ্যাটাক করলেন এবং তাকে তাৎক্ষণিক পর্যায়ে রিং পরানো হলো। প্রশ্ন উঠছে যে তামিম ইকবাল যেই সেবাটি পেলেন সাধারণ মানুষ এই সেবাটি পাচ্ছে না। আমি আসলে প্রশ্নটি এইভাবে করতে চাই না, আমার প্রশ্নটি হচ্ছে যে সাধারণ মানুষ না, বাংলাদেশের বর্তমান যে স্বাস্থ্য ব্যবস্থায় একজন যদি কার্ডিওলজির একজন প্রফেসরও হয়, তিনিও কি এই সেবাটা পাওয়ার মতো অবস্থা আছে কিনা? তামিম ইকবাল যদি আমার দিনাজপুরে যদি এইরকম একটা খেলার মাঠে যদি এইরকম অবস্থা হইতো, তামিম ইকবাল যেই সেবাটি ঢাকায় পেয়েছে দিনাজপুরে কি সেই সেবাটা পাইতো কিনা? ধন্যবাদ। আসলে তামিম ইকবাল ইস্যুটা এত বেশি আলোচনা হচ্ছে ইদানিং, বিশেষ করে এটা আমি মনে করি যে মানে আমাদের একটা চিকিৎসার প্রতি মানুষের আকাঙ্ক্ষা, মানুষের মানে আস্থা, সম্ভাবনা, মানে এইটা কিন্তু মানে তামিম ইকবালের চিকিৎসার মাধ্যমে কিন্তু আবার মানে আমরা ফিরে পাওয়ার একটা মানে একটা দারুণ একটা সুযোগ আছে। আসলে মানুষ চাচ্ছে যে তামিম ইকবাল যদি মানে এত দ্রুত চিকিৎসার মাধ্যমে এত ভালো একটা অবস্থা তার তৈরি হয়, এত খারাপ একটা অবস্থা থেকে ভালো হয়ে যায়, তাহলে সাধারণ মানুষ কেন হচ্ছে না? আসলে দেখেন, তামিম ইকবাল একজন পাবলিক ফিগার, এইটার সাথে যদি আপনি সাধারণ মানুষকে ব্যক্তিগতভাবে আমাকেও যদি আমি তুলনা করি তাহলে কিন্তু হবে না। সরকারি হসপিটালগুলোতে আমি কথা বলছিলাম গতকালকে একজনের সাথে ক্যান্সার হসপিটাল নিয়ে। ক্যান্সার হসপিটালে আসলে এমন একটা অবস্থা, এত পরিমাণ রোগী, এখানে যদি কেউ একটা কেমো করাতে চান বা কোনো ধরনের একটা পরীক্ষা করাতে চান বা চিকিৎসা নিতে চান, তাহলে কিন্তু তাকে বিশাল একটা লম্বা সিরিয়ালের মাধ্যমে আসতে হয়। আপনি রেডিওথেরাপি, কেমোথেরাপি এগুলোর জন্য কিন্তু দেখবেন যে পুরো 1 মাস 2 মাসের বিশাল একটা সিরিয়াল। আরেকটা বিষয় আপনি প্রশ্ন করেছেন যে দিনাজপুর থেকে কেউ একজন অসুস্থ হলো, সে ঢাকায় এসে চিকিৎসা নিবে, এক্ষেত্রে তামিম ইকবালের যে রেফারেন্সটা দিয়েছেন, তামিম ইকবাল কিন্তু পাশেই ছিল, সাভারে ছিল, সাভারের একদম পাশেই একটা হসপিটাল, সেই হসপিটালে কিন্তু সাথে সাথে তাকে নিয়ে গেছে, যে কারণে আমরা দেখছি যে 2 ঘন্টার মধ্যে সে একটা মানে বেশ কিছু ভালো চিকিৎসার মাধ্যমে একটা পরিবর্তন চলে আসছে। এখন দিনাজপুরে একজন মানুষ যদি হার্ট অ্যাটাকের শিকার হয়, প্রথমে সে বাড়িতে থাকবে, বাড়িতে থেকে তার মাথায় পানি ডালবে, তাকে অন্যান্য স্বাভাবিক ভাবে তাকে সুস্থ করে তোলার একটা চেষ্টা করবে। মানুষ কিন্তু বুঝতে পারবে না যে তার হার্ট অ্যাটাক হয়েছে বা তার স্ট্রোক হয়েছে, তার মানে জটিল একটা কিছু হয়েছে। যখন সে বুঝতে পারবে, আস্তে আস্তে সে উপজেলা হসপিটালে যাবে। উপজেলা হসপিটালে যাওয়ার পর সেখানে একটা বিশাল একটা সময় ক্ষেপণ হবে, সেখান থেকে আবার জেলা অথবা মানে বিভাগীয় একটা হসপিটালে পাঠানো হবে। এই যে একটা 3-4 ঘন্টার বিশাল একটা মানে সময়ের একটা গ্যাপ হয়ে যায়, এই সময়টা কিন্তু একজন মানে ব্রেন স্ট্রোক বলেন অথবা হার্ট অ্যাটাক বলেন, এই রোগীদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 3-4 ঘন্টা সময় মানে নির্দিষ্ট সময়ের মধ্যে যদি 2 ঘন্টা 3 ঘন্টা বা মানে দ্রুত যদি তাকে চিকিৎসা সেবার আওতায় না নিয়ে আসা যায়, তাহলে কিন্তু তাহলে আসলে ফেরানো সম্ভব হয় না। যেমনটা তামিম ইকবাল প্রসঙ্গে বলছিলেন, তামিম ইকবালের আমি যতটুকু ব্যক্তিগতভাবে চিকিৎসকের কাছ থেকে খোঁজ নিয়েছি, তার অবস্থা এতটাই নাজুক ছিল, যখন সে দ্বিতীয়বার আবার হার্ট অ্যাটাক হয় তখন কিন্তু সে স্টেবল ছিল না। ইভেন তাকে যে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হবে সেই অবস্থা তার ছিল না। সে প্রায় 20 মিনিটের মতো সে টোটালি সে মানে তাকে মৃতই বলা যায়। 20 মিনিটের মতো তার কোনো সেন্স ছিল না, তার কোনো ধরনের মানে শরীরে ব্লাড প্রেশার কাজ করছিল না, কোনো কিছুই ছিল না। এক কথায় 20 মিনিটের মধ্যে মানে আমাদের চিকিৎসকরা যেভাবে তাকে চিকিৎসা করেছেন, মানে সেটা কিন্তু আসলে সাধারণ মানুষের পক্ষে সম্ভব হয় না। এই কারণেই কিন্তু আসলে যে একটা তুলনা, পার্থক্য যেটা আপনি করলেন, তামিম ইকবাল দ্রুত সুস্থ হয়ে যায়, কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে সেটা হয় না। এখন এক্ষেত্রে আপনি যদি করণীয় প্রসঙ্গে আসেন, তাহলে প্রথমত বলবো আমাদের চিকিৎসা ব্যবস্থার অবশ্যই বিকেন্দ্রীকরণ করতে হবে। বিশেষ করে স্ট্রোক, হার্ট অ্যাটাক বা এই ধরনের যে মানে সমস্যাগুলো আছে, যেগুলোতে মানুষ মানে ইনস্ট্যান্ট যে কোনো কিছু হয়ে যেতে পারে, এই চিকিৎসাগুলো কিন্তু আসলে মানে মফস্বল এলাকায় মানে ছড়িয়ে দেওয়ার মানে কোনো বিকল্প নাই। বিশেষ করে উপজেলা হসপিটাল বলেন, জেলা হসপিটাল বলেন, আমাদের কিন্তু সেই সক্ষমতার এখনও নেই। এখনও কিন্তু জেলা হসপিটালে গেলে কিন্তু এই রোগীগুলো রাখে না, সাথে সাথে বিভাগীয় কোনো হসপিটাল অথবা ঢাকায় রেফার করে দেয়। কেন করে দেয়? মানে তাদের সেই সক্ষমতাটা নেই।
তাদের সেই সক্ষমতার জায়গাটা যদি আমরা বিল্ড আপ করতে পারি তাহলে কিন্তু সমস্যাগুলো হবে না। আপনি করণীয় পর্যন্ত একেবারে চলে আসছেন। আমি মূলত একটু ওই জায়গায় থাকতে চাচ্ছিলাম। একজন যদি হার্ট অ্যাটাক করে তাকে উপজেলায় নিয়ে যাওয়া হলো, উপজেলায় তার আসলে আপনি চিকিৎসকের কথা বলছেন, আসলে চিকিৎসক কার্ডিওলজিস্ট অবশ্যই আমার মনে হয় না আছে কি না জানি, আমার যতটুকু মনে হয় যে কার্ডিওলজিস্ট উপজেলা পর্যন্ত নেই। যদি ওখান থেকে জেলায়ও আসে, জেলায়ও কি আসলে সম্ভব? জেলায়ও নেই। জেলায় আপনি কি কোনো ক্যাথ ল্যাব আছে? আসলে আপনি বিভাগীয়তে আসলেন, বিভাগীয়তে আসার পর তার এই যে লম্বা একটা প্রসিডিওর, আপনি প্রসিডিওরে কিছুটা বলছেন। ইমার্জেন্সিগুলোর অবস্থা একটু জানতে চাই, ইমার্জেন্সিগুলো কেমন? ইমার্জেন্সি আসলে ঠিকঠাক আছে বাংলাদেশের ইমার্জেন্সিগুলোকে? আসলে যেভাবে ইমার্জেন্সি যে ট্রিটমেন্টটা দেওয়ার কথা, মানে একজন কার্ডিয়াক অ্যারেস্টের একজন রোগীকে ইমার্জেন্সি ট্রিটমেন্ট দেওয়ার অবস্থা কি বিভাগীয় পর্যায়ে হসপিটালগুলোতে কি ঠিকভাবে দেওয়া হয়? বিভাগীয় পর্যায়ে যদি ইমার্জেন্সির কথা বলেন, হ্যাঁ বিভাগীয় পর্যায়ে আমাদের কিছুটা সক্ষমতা আছে। আমরা যে কোনো রোগীকে হয়তো বা বিভাগীয় পর্যায়ে নিয়ে আসলে তাকে আমরা মানে মোটামুটি একটা স্টেবল একটা পরিস্থিতি নিয়ে আসতে পারবো। কিন্তু এই বিভাগীয় পর্যায়ে কিন্তু আসতে একটা বিশাল সময়ের প্রয়োজন। এর আগে কিন্তু রোগীটা উপজেলায় যাবে, জেলায় যাবে, সেই জায়গাগুলোতে কিন্তু আমরা মানে এই ব্যবস্থাগুলো আমাদের নেই। আস্তে আস্তে অবস্থা খারাপ হয়ে যায়। আমি সেটাই বলছিলাম যে এই যে 3-4 ঘন্টার একটা সময়ের একটা মানে গ্যাপ এই জায়গাটায়, এই গ্যাপের কারণে কিন্তু রোগী মানে অনেক সময় হয় কি পথেই মারা যায়। এখন মানে এই অবস্থায় আসলে কি করবেন আপনি? এছাড়া তো মানে কোনো উপায় নাই। এই যে আপনি তামিম ইকবালকে হয়তো এয়ার অ্যাম্বুলেন্সে করে দ্রুত ঢাকায় নিয়ে আসতে পারতেন বা পারবেন, এরকম ভিআইপি যারা আছে তাদেরকে হয়তো জেলা বা উপজেলা শহরগুলো থেকে দ্রুত ভালো কোনো ফেসিলিটিসে নিয়ে আসতে পারবেন। কিন্তু যারা সাধারণ মানুষ আছে তাদেরকে কি সম্ভব? তাদের সম্ভব না নিয়ে আসা এভাবে। তাহলে কি করা যায়? আসলে মানে যেটা করণীয়, যেটা আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে আসলে ঢেলে সাজানোর কোনো বিকল্প নাই এই মুহূর্তে। বিশেষ করে এই যে ইমার্জেন্সি যে মানে সিচুয়েশনগুলোর কথা বলছিলাম, এগুলো হ্যান্ডেল করার মতো আমাদের মানে চিকিৎসক লাগবে, উপজেলাতেও লাগবে, জেলাতেও লাগবে। ইভেন শুধুমাত্র চিকিৎসক থাকলে হবে না। এই যে আপনার ক্যাথ ল্যাবের বিষয়টা বললেন, ক্যাথ ল্যাবটা কিন্তু মানে জেলা শহরেও কিন্তু পাওয়া যায় না। হ্যাঁ, ইভেন বিভাগীয় শহরেও অনেক সময় হয় না। বিভাগীয় শহরে মেডিকেল কলেজগুলোতে অনেক মেডিকেল কলেজগুলোতে আছে, কিন্তু এটা চালানোর মতো দক্ষ ম্যান পাওয়ার নেই, চিকিৎসক নেই, অন্যান্য এগুলো। তো সেটাই বলছিলাম, মানে আমাদের যদি এখন এই জায়গাটা নিয়ে ভাবতে হয় বা এই জায়গাটা নিয়ে যদি আমাদের কিছু করতে হয়, অবশ্যই আমাদেরকে প্রান্তিক পর্যায়ে যে হসপিটালগুলো আছে, মানুষের চিকিৎসা সেবা কেন্দ্র যেগুলো আছে, সেগুলোকে আসলে নতুন করে গড়ে তোলা ছাড়া আর কোনো উপায় নেই। বিশেষ করে জেলা, উপজেলা, মানে এগুলোকে আপনার মানে ভালো ট্রিটমেন্টের আওতায় নিয়ে আসতে হবে। মানে প্রয়োজনে দক্ষ মানের চিকিৎসক নিয়োগ দিতে হবে। যদি তা না হয়, যে চিকিৎসকরা আছে তাদেরকে দক্ষ করে তুলতে হবে। বিশেষ করে এই যে আমি হার্ট অ্যাটাক বললাম, স্ট্রোক বললাম, অনেক জায়গায় আসলে এই যে শক, পাশাপাশি পিসিআর, এটা কিন্তু দেওয়ার মতো মানে অবস্থা তৈরি হয় না। আমি গতকালকে একজন চিকিৎসকের সাথে কথা বলছিলাম বিষয়টা নিয়ে। তারা বলতেছে হ্যাঁ অনেক সময় হয়, তারা পারে, তারা বুঝে, কিন্তু আসলে তারা ভয় করতে চায় না। সেটা নিয়েও আমাদের কাজ করতে হবে। একজন চিকিৎসক ভয় কেন পাবে? একজন চিকিৎসক, এটা অবশ্যই কিছু যৌক্তিক কারণ আছে। চিকিৎসাটা আসলে এরকম না যে আপনি চিকিৎসার অধীনে আসলেন তার মানে সুস্থ হয়ে গেলেন। আপনার পিছন থেকে মানে যে আজরাইল সে চলে গেল, আপনি হাসপাতাল মানে হসপিটালের ভিতরে আজরাইল ঢুকতে পারবেন না। বিষয়টা কিন্তু এরকম না। আপনি চিকিৎসায় নেওয়ার কালীন সময়ে আপনি ভালো চিকিৎসা নিচ্ছেন, এই সময় যে কোনো মুহূর্তে রোগীর মৃত্যু হতে পারে। এখন মানে কেন সমস্যাটা তৈরি হয়েছে, যেমনটা বললেন, আপনি উপজেলা হসপিটালগুলোতে দেখেন, এই শুধু উপজেলা না, জেলা বা বিভাগীয় পর্যায়ে এরকমটা আমরা প্রায়ই দেখি যে একজন রোগী অনাকাঙ্ক্ষিতভাবে হয়তো মারা গেলেন, কিন্তু সাথে তার আত্মীয় স্বজন বা স্বাভাবিকভাবে তারা ব্যতীত থাকবেন বা ওই সময়টাতে, কিন্তু তারা যদি নিজের নিয়ন্ত্রণ করতে না পেরে সেই মানে ঝালটা তোলার জন্য চিকিৎসকের উপর হামলা করেন, হাসপাতালের ভাঙচুর করেন, অন্যান্য স্বাস্থ্যকর্মীদের হ্যারাসমেন্ট করেন, তাহলে কিন্তু আসলে হয় না। হ্যাঁ, ভয় পাওয়ার যৌক্তিক কারণ আছে, এটা প্রচুর পরিমাণ হচ্ছে। সেক্ষেত্রে আমাদের বড় ব্যর্থতা হলো আমরা চিকিৎসক যারা আছে বা চিকিৎসা প্রতিষ্ঠানগুলো যেগুলো আছে, সেগুলোকে আমরা যথাযথ নিরাপত্তা দিতে পারছি না। আমাদের মানে চিকিৎসা সেবাটা মানে এখনও কিন্তু সেই ঝুঁকির মধ্যেই রয়ে গেছে। এইটার কারণেই কিন্তু মূলত চিকিৎসকরা চিকিৎসা দিতে ভয় পায়। এখন এক্ষেত্রে আসলে কি করা দরকার? এক্ষেত্রে প্রথমত হচ্ছে
স্বাস্থ্য সুরক্ষা আইন যেটা আমরা সেই 5 বছর 10 বছর বা আরও অনেক আগে থেকে আমরা বলে আসছি, শুনে আসছি, এগুলো নিয়ে কাজ হচ্ছে, কিন্তু আলটিমেটলি এখন পর্যন্ত স্বাস্থ্য সুরক্ষা আইনটা কিন্তু বাস্তবায়ন হচ্ছে, এখনো সেটা ঝুলে আছে। এখন কয়েকদিন আগে কুমিল্লা মেডিকেলে কয়েকদিন আগে আবারও একজন চিকিৎসক, হ্যাঁ, এটা নিয়মিতই হচ্ছে। মানে দেখ, আপনি কয়েকদিন আগের কথা বললেন, এমন হতে পারে যে গতকালকেও হয়েছে, পরশু হচ্ছে, আজকেও হয়েছে, বা হতে পারে, মানে এটা কিন্তু নিয়মিত হচ্ছে, বিভিন্ন জায়গায় হচ্ছে। শুধুমাত্র হাত তুললেই যে মানে একটা হয়, খারাপ পরিবেশ পরিস্থিতি হয় এরকম না। দেখা গেল কি একজন চিকিৎসক চিকিৎসা করাচ্ছে, আপনি এসে উল্টা তাকে ধমক টমক ঝাড়ি দিয়ে দিলেন, সে কিন্তু তার মেজাজ ঠিক রাখতে পারবে না। সে যদি এই মুহূর্তে মেজাজ ঠিক না রাখে, তার সারাটা দিন যদি তার মানে মেজাজটা ওরকম কন্ট্রোলে মানে নিয়ন্ত্রণহীন হয়ে যায়, তাহলে কিন্তু সে সারাদিন আর চিকিৎসা সেবা দিতে পারবে না। চিকিৎসা সেবা হয়তো দিবে, কিন্তু সেখানেও কিন্তু একটা মানে ভয়াবহ পরিস্থিতির একটা সম্ভাবনা আছে। সেই জন্য আমি মনে করি যে একজন চিকিৎসকের ক্ষেত্রে ভুল হোক ত্রুটি হোক, হ্যাঁ ভুলও হতে পারে, ভুল হয় না যে বিষয়টা ওরকম না, ভুল হলে সেটা আইন আছে, বাংলাদেশে প্রচলিত চিকিৎসা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলোর সাথে আপনি যোগাযোগ করবেন। প্রয়োজনে তাকে ওই আইনের সিস্টেমে যাবেন, আপনি আইনের আওতায় নিয়ে আসবেন ভুলের কারণে। তো কিন্তু আপনি হুটহাট করে তার উপর হামলা করলেন, এতে করে তো আসলে মানে বড় অর্থে আমাদের চিকিৎসা মানে ভয়াবহ একটা ক্ষতির সম্মুখীন হবে। এখন চিকিৎসক যদি আপনাকে চিকিৎসা না দেয় আপনি আপনার মারধরের বয়ে, তাহলে কিন্তু কয়দিন পরে যে আপনি অসুস্থ হয়ে আসবেন, আপনি যে স্ট্রোক করে আসবেন না, আপনি হার্ট অ্যাটাক করে আসবেন না, তখন কি আপনাকে চিকিৎসা দিবে চিকিৎসক? অবশ্যই দিবে না। সেক্ষেত্রে সাধারণ মানুষ যারা আছে তাদেরকেও সচেতন হতে হবে। সরকারকে যেটা করতে হবে, দ্রুততম সময়ে স্বাস্থ্য সুরক্ষা আইনটা পাশ করতে হবে। ইভেন স্বাস্থ্য সুরক্ষা আইনের যে ধারাগুলো নিয়ে যে কিছু সমস্যা আছে, বিতর্ক আছে, সেগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। কাজ করে দ্রুততম সময়ে, বিশেষ করে হসপিটালগুলোতে, মানে আমাদের দেখেন মানে কি দুর্ভাগ্য, আমাদের মানে প্রচুর পরিমাণ পুলিশ আছে, আমাদের প্রচুর পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী আছে, কিন্তু হসপিটাল কেন্দ্রিক কিন্তু কোনো কিছু নাই আইনশৃঙ্খলা। হসপিটাল আইনশৃঙ্খলা বলতেই কিছু আনসার পাবেন যারা হচ্ছে, কিন্তু আনসারকে মানুষ ভয় পায়। আনসার যদি একটা কথা বলে, উল্টা ধমক দিয়ে সে মানে সেটা করে ফেলে। আমরা কি হসপিটাল পুলিশিং একটা সিস্টেম চালু করতে পারি কি না? অবশ্যই পারি। সেটা নিয়ে অবশ্যই সরকারকে ভাবতে হবে, তাহলেই আমাদের চিকিৎসা ব্যবস্থা সুরক্ষিত হবে, চিকিৎসকরা সুরক্ষিত হবে, পাশাপাশি আমাদের স্বাস্থ্যসেবার মান উন্নয়ন হবে। চমৎকার কথা বলছেন। এবং তামিম ইকবালের চিকিৎসা বাংলাদেশে হয়েছে, এর মাধ্যমে এটা অবশ্যই বোঝা যায় বাংলাদেশের চিকিৎসকদের মধ্যে সক্ষমতার কোনো ঘাটতি নেই, তাদের অবশ্যই তারা চিকিৎসা দিতে সক্ষম। কিন্তু প্রশাসনিক জটিলতা, যে বিষয়গুলো আমরা আলোচনায় নিয়ে আসলাম এর আগে, প্রান্তিক পর্যায়ে চিকিৎসা ব্যবস্থার মানে ডেভেলপ করবে, এটা হচ্ছে হেলথ প্রশাসনের বিষয়, প্রশাসকরাই মূলত এই ব্যবস্থা করবে। তানভীর, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও, বিশেষ করে মেডিভয়েসকে ধন্যবাদ। মেডিভয়েস আসলে যে কাজগুলো করছে চিকিৎসকদের সাথে সাধারণ মানুষের যে একটা গ্যাপ কমিয়ে আনার যে একটা প্রচেষ্টা চালাচ্ছে মেডিভয়েস, সেটা অবশ্যই প্রশংসনীয়। সেই কাজগুলো ভবিষ্যতে আরও গতিশীল হবে, আরও ভালো ভালো কাজ হবে, এইটাই আশা রাখছি। ধন্যবাদ। তো দর্শক, আমরা আজ এই পর্যন্তই, দেখতে দেখতে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী সপ্তাহে আমরা আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেই পর্যন্ত দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।